সিরীয় কুর্দিদের আমন্ত্রণ জানালে জেনেভা বৈঠক বর্জনের হুমকি তুরস্কের। এবার আঙ্কারার বিরুদ্ধে আইএসের তেল কেনার অভিযোগ তেল আবিবের। পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা আরও বাড়বে অভিমত মুনের। জাতিসংঘ ফিলিস্তিনি সন্ত্রাসীদের সমর্থন করছে মন্তব্য নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে ইরানের প্রতি পোপ ফ্রান্সিসের আহ্বান। রুহানি বললেন, অর্থনৈতিক উন্নয়নেই জঙ্গিবাদ থেকে মুক্তি মিলবে। এবং মার্কিন নাগরিকের দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়ায় বিশেষ ব্যবস্থা নেবার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সংক্রমণ ঠেকাতে ব্রাজিলে 2 লাখ সেনা মোতায়েন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। সিরিয়ার কুর্দি রাজনৈতিক দল পিওআইডি-কে অংশ নেওয়ার আমন্ত্রণ জানালে সিরিয়া বিষয়ক জেনেভা শান্তি আলোচনা বর্জনের ঘোষণা দিয়েছে তুরস্ক। কুর্দিদের বাদ দিয়ে শান্তি আলোচনা সফল হবে না, রাশিয়ার এমন বক্তব্যের পরই তুরস্ক একথা জানালো। আসাদ বিরোধী কিছু বিদ্রোহী গোষ্ঠীকে বাদ দিয়ে জেনেভা বৈঠক আয়োজনের প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবেও বর্ণনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সিরিয়া বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের শান্তি আলোচনার উদ্যোগের মধ্যেই দেশটিতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। মঙ্গলবার দেরা প্রদেশের গুরুত্বপূর্ণ শহর শেখ মাসকিন থেকে বিদ্রোহীদের হটিয়ে তার নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানায় সিরীয় বাহিনী। তবে সরকারের এই দাবি প্রত্যাখ্যান করে দক্ষিণাঞ্চলীয় ওই শহরে এখনও নিজেদের শক্ত অবস্থান রয়েছে বলে দাবি করেছে আসাদ বিরোধী ফ্রি সিরিয়ান আর্মি। সিরিয়ার সব গণমাধ্যমে প্রচার করা হচ্ছে শেখ মাসকিন শহর নাকি সেনাবাহিনীর দখলে চলে গেছে। ওরা সবাই মিথ্যা বলছে। আমরা এখনো আসাদ বাহিনীকে পরাজিত করতে শহরের কেন্দ্রেই অবস্থান করছি। সিরিয়ায় চলমান এই সংকট সমাধানে আগামী শুক্রবার জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় শুরু হচ্ছে শান্তি আলোচনা। এই বৈঠকের মাত্র 2 দিন বাকি থাকলেও কোন কোন পক্ষ এই আলোচনায় যোগ দিতে যাচ্ছে তা এখনো পরিষ্কার নয়। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টেফান দে মেসচুরা আলোচনায় অংশ নিতে বিভিন্ন পক্ষের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কথা জানালেও এখনো কোনো আমন্ত্রণ না পাওয়ার কথা জানিয়েছে সিরিয়া ভিত্তিক কুর্দি রাজনৈতিক দল পিওআইডি। এর মধ্যেই আবারও কুর্দিদের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা তুলে ধরল তুরস্ক। পিওআইডি-কে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার বিরোধী জোট জেনেভা আলোচনায় তাদের অংশগ্রহণ মেনে নেবে না। কুর্দি দলটি আলোচনায় অংশ নিলে আমরা অবশ্যই তা বয়কট করব। পিওআইডির সঙ্গে যে কেউ অন্য যে কোনো স্থানে আলোচনা করতে পারে, তবে সিরিয়ার বিরোধী দল কিংবা আমাদের প্রতিনিধিরা তাদের সঙ্গে কোনো আলোচনা করবে না। আমার এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছে পিওআইডি-কে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে না। তবে শান্তি আলোচনায় কুর্দি প্রতিনিধিরা অংশ না নিলে তার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। তুরস্কের চাওয়া অনুযায়ী পিওআইডি-কে জেনেভা বৈঠকে আমন্ত্রণ জানানো না হলে সিরিয়ার রাজনৈতিক সমাধানের সব উদ্যোগ বৃথা যেতে পারে বলেও সতর্ক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সিরীয় কুর্দিদের প্রধান দলকে বাদ দিয়ে দেশটির রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হতে পারে না। তারা আইএস সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধেও লড়ছে। তাই পিওআইডি-কে জেনেভা বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ না জানানোটা মারাত্মক ভুল হবে। এদিকে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় আসাদ সরকার ও তাদের মিত্রদের বোমা হামলা বন্ধের মতো মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা হলেই কেবল তাতে যোগ দেবে বলে জানিয়েছে সৌদি সমর্থিত সিরীয় সরকার বিরোধী জোট। বুধবারের মধ্যে জেনেভা বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে তাদের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে রিয়াদে এক সাক্ষাৎকারে জানান বিরোধী জোটের একজন মুখপাত্র। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। রাশিয়ার পর এবার ইসরায়েল তুরস্কের বিরুদ্ধে আইএসের তেল কেনার অভিযোগ তুলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালুন মঙ্গলবার গ্রিসে এক সংবাদ সম্মেলনে বলেন, রোজই আইএসের তেল সিরিয়া সীমান্ত পেরিয়ে তুরস্কে ঢুকছে। এদিকে জর্জিয়ায় আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যে অভিযোগ করেছেন তা অস্বীকার করেছে সে দেশের সরকার। তুরস্কের বিরুদ্ধে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে অবৈধ তেল কেনার ব্যাপারে দীর্ঘদিন ধরে কানাঘুষা থাকলেও তুরস্ক গত বছর সিরিয়া সীমান্তের কাছে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার পর এ ব্যাপারে আঙ্কারার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তোলে রাশিয়া। তুরস্কের বিরুদ্ধে একই অভিযোগ করে ইরাক সরকারও। আর এবার যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েল এই অভিযোগ করল ন্যাটোভুক্ত দেশ তুরস্কের বিরুদ্ধে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার গ্রিসে এক সংবাদ সম্মেলনে বলেন, বহুদিন ধরে তুরস্ক ও আইএসের মধ্যে এই তেল বাণিজ্য চলছে।
in fighting. রোজই ইসলামিক স্টেটের তেল তুরস্কে পাচার হচ্ছে, আর এটা আজ না, বহু আগ থেকেই চলছে। আমি মনে করি তুরস্ক সরকারের এই অবৈধ বাণিজ্য থেকে বের হয়ে আসা উচিত। এছাড়া তুরস্কই ইরাক সিরিয়া থেকে ইউরোপে জঙ্গিদের প্রবেশের সুযোগ করে দিচ্ছে। এর পরিণতি কোনোভাবেই ভালো হতে পারে না। তাদের উচিত এখনই সিদ্ধান্ত নেওয়া তারা সন্ত্রাসের পক্ষে থাকবে নাকি সন্ত্রাসের বিরুদ্ধে। Turkey allowed the jihadists. এদিকে ইউরেশিয়ার আরেক দেশ জর্জিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আইএস জঙ্গিদের প্রশিক্ষণের সুযোগ করে দেয়া। মঙ্গলবারই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন দেশটির সীমান্তের ভেতর জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে। তবে ল্যাভরভের এই অভিযোগ অস্বীকার করেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী। রুশ পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন তা আমি মেনে নেব না। যে এলাকায় আইএস এর প্রশিক্ষণের কথা বলা হয়েছে সেই পানকিসি জর্জিয়া সরকারের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো প্রশ্নই ওঠে না। আইএসকে ফরাসি জাতির প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজিনভ বলেছেন, জঙ্গি গোষ্ঠীটি ভুয়া পাসপোর্ট তৈরি করে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করছে। আর এই ভুয়া পাসপোর্ট এবং কাগজপত্র তৈরির জন্য তারা রীতিমতো কারখানা খুলে বসেছে। গত মাসেই এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় মার্কিন গোয়েন্দা বাহিনী বেশ কিছু জাল পাসপোর্ট এবং একটি প্রিন্টিং মেশিন জব্দ করেছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ইরাকে মার্কিন বিমান হামলা সত্ত্বেও আইএস জঙ্গিরা বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরাকের শীর্ষস্থানীয় শিয়া নেতা হাদি আল আমিরি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জঙ্গি গোষ্ঠীটির সদস্যরা এখনো পুরোদমে সদস্য নিয়োগ করে চলেছে, তাই আইএসকে দুর্বল ভাবা কোনোভাবেই ঠিক হবে না। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মার্কিন, স্পেনীয় এবং ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ সত্ত্বেও ইরাকের সেনাবাহিনী আইএস দমনে হিমশিম খাচ্ছে। সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় মসুল এবং রামাদি আইএসের দখলমুক্ত করার ঘোষণা দেয় ইরাকি সেনাবাহিনী। তবে এতে সেনাবাহিনীর উল্লেখযোগ্য কোনো ভূমিকা ছিল না বলেই বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমের। দেখছেন আন্তর্জাতিক সময়। পশ্চিম তীরে নতুন করে আরো 150 ইহুদি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়ে এর ফলে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা আরো বাড়বে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মুনের বক্তব্য প্রত্যাখ্যান করে জাতিসংঘ ফিলিস্তিনি সন্ত্রাসীদের সমর্থন করছে বলে পাল্টা জবাব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে পশ্চিম তীরে সোমবার 2 ফিলিস্তিনির ছুরিকাঘাতে আহত ইসরায়েলি নারী হাসপাতালে মারা গেছেন। সোমবার পশ্চিম তীরের হেব্রনে বেইত হরন ইহুদি বসতির কাছাকাছি 2 ইসরায়েলি নারীর ওপর ছুরি হাতে হামলা চালায় 2 ফিলিস্তিনি। ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের গুলিতে হামলাকারী 2 ফিলিস্তিনি নিহত হলেও তাদের ছুরিকাঘাতে গুরুতর জখম হন এক ইসরায়েলি নারী। বুধবার হাসপাতালে প্রাণ হারান ওই নারী। অধিকৃত অঞ্চলে ইসরায়েলিদের ওপর এ ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে বছর বছর ধরে চলা অধিগ্রহণ ও আগ্রাসনের ফলে মরিয়া হয়েই তারা এই পথ বেছে নিয়েছে বলে জানান তিনি। ইহুদিদের ওপর সহিংস হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু এসব হামলার পেছনে রয়েছে দীর্ঘদিন অবরুদ্ধ ও নিপীড়িত থাকার ইতিহাস। ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের ফলে ফিলিস্তিনিদের আন্দোলন প্রতিনিয়তই সহিংস আন্দোলনে রূপ নিচ্ছে। এর মধ্যে নতুন করে আরো বসতি সম্প্রসারণ মোটেই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয়। এতে শান্তির পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুনির বক্তব্য সন্ত্রাসীদের আরো উস্কে দেবে। জাতিসংঘ মহাসচিবের বক্তব্য হতাশাজনক। তিনি সরাসরি সন্ত্রাসীদের সমর্থন করেছেন। ফিলিস্তিনি হামলাকারীরা স্বাধীন রাষ্ট্র চায় না, তারা বরং রাষ্ট্র শান্তির ধারণা ভেঙে দিতে চায়। তাদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি হত্যাকারীদের আরো উস্কে দিলেন মুন। এদিকে পশ্চিম তীরে মঙ্গলবারও ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয় গোটা অঞ্চল। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ ঠেকাতে ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। 4 দিনের ইউরোপ সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, অর্থনৈতিকভাবে উন্নত করতে পারলেই মধ্যপ্রাচ্যকে জঙ্গিবাদের মতো অভিশাপ থেকে মুক্ত করা যাবে। রুহানির এই সফরকে কেন্দ্র করে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। তার সফর উপলক্ষে ইতালিতে বেশ কয়েকটি নগ্ন মূর্তি ঢেকে দেওয়ার ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। ইরানের প্রেসিডেন্টের এই বাণিজ্য সফরের প্রতি সম্মান জানাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তারা। আজই প্যারিসের উদ্দেশ্যে রওনা হবেন রুহানি।
আন্তর্জাতিক সময় আরো দেখবেন। তুরস্কের এজিয়ান সাগরে নৌকাডুবির ঘটনায় ৩১ অভিবাসীর মৃত্যু। ডেনমার্কে অভিবাসীদের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে বিতর্কিত বিল অনুমোদন। এবার মার্কিন নাগরিকের দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়ায় বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। ছোট মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনার পাশাপাশি অন্তঃসত্ত্বা নারীদের ভ্রমণের দিকে নজর রেখে গবেষণা করতে বলা হয়েছে মার্কিন চিকিৎসকদের। এদিকে 18 মেক্সিকান নাগরিকের দেহে শনাক্ত করা হয়েছে জিকা ভাইরাস। সবচেয়ে বেশি আক্রান্ত ব্রাজিলে জিকা ভাইরাস মোকাবেলায় 2 লাখ সেনা মোতায়েন করা হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেরো স্টেডিয়াম এলাকায় চলছে মশক নিধন কার্যক্রম। জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 2,20,000 সেনা মোতায়েন করা হয়েছে। আসন্ন অলিম্পিক গেমসে এ ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজর দিয়েছে দেশটি। আগামী মাসে অনুষ্ঠিত হবে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা উৎসব। তাই জিকা ভাইরাসের বিস্তার নিয়ে আতঙ্কিত শিল্পীরা। এটা ভালো যে এই ইস্যুটি নিয়ে আলোচনা হচ্ছে। উৎসবে অনেক মানুষ আসবে। মশার কামড় থেকে বাঁচতে সকলকেই সতর্ক থাকতে হবে। তবে ব্রাজিলে জিকা ভাইরাসের সংক্রমণ আগের চেয়ে কমে এসেছে বলে দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জিকা ভাইরাসে যে ঝুঁকির কথা বলা হচ্ছে তা অতীতের তুলনায় বড় কিছু নয়। 4 বছর আগে এর সংক্রমণের হার প্রায় 3% ছিল, বরং বর্তমানে তা কমে এখন 1% নেমে এসেছে। ব্রাজিলের জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের খবর আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ সাবধানবাণীর পর বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে মেক্সিকোতে 18 জনের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। জিকা ভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হলেও এখনো একটি নির্দিষ্ট সময়ের জন্য সন্তান না নেওয়ার পরামর্শ আমরা দিচ্ছি না। আক্রান্ত নারী ছাড়া অন্যদের ক্ষেত্রে এমন নির্দেশনার কোনো যৌক্তিকতা নেই। গর্ভাবস্থায় এ ভাইরাসে আক্রান্ত নারীরা বিকৃত মাথার শিশুর জন্ম দেওয়ার আশঙ্কা থাকে। তাই আগামী 2 বছর সন্তান না নিতে পরামর্শ দিয়েছে কলম্বিয়া, এল সালভাদরের মতো কয়েকটি দেশের সরকার। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের সিমলায় জন্ডিসের প্রকোপ দেখা দিয়েছে। এলাকাটিতে সাম্প্রতিক সময়ে 4,000 জন্ডিস রোগী শনাক্ত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এ রোগে আক্রান্ত হয়ে স্থানীয় ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন বহু রোগী। পানি সরবরাহের লাইনের সঙ্গে পয়ঃনিষ্কাশন লাইনের নোংরা পানি মিশে যাওয়ায় এই রোগ ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সিমলা পৌরসভা কর্মকর্তারা খোঁজ নিয়ে জানতে পারেন শহরের সবচেয়ে বড় খাবার পানির প্রকল্পটি যথাযথ তদারকির অভাবে পাশ দিয়ে চলে যাওয়া নোংরা পানির লাইন ফেটে দূষণের কবলে পড়েছে। ওই প্রকল্প থেকে পানি সরবরাহ বন্ধ রাখার পাশাপাশি দায়িত্ব অবহেলার অভিযোগে কয়েকজনকে বহিষ্কারও করা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাবে জঙ্গি হামলার আশঙ্কায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপি জানিয়েছে, পাঞ্জাবের স্কুলে 13 তালেবান জঙ্গি হামলার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সব স্কুল 31 জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে প্রাদেশিক সরকারের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, তীব্র শীতের কারণে অভিভাবকদের অনুরোধে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। 1 সপ্তাহ আগেই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাচাখান বিশ্ববিদ্যালয়ে তালেবান হামলায় 21 জন নিহত হন। ভারতের রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর নিক্ষেপ করা বোমায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিমান বাহিনীর টহলরত একটি যুদ্ধ বিমান ভুল করে 5টি বোমা সেখানে নিক্ষেপ করে। তবে বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বার্মার জেলায় সীমান্তের কাছে বেলুনের মতো কিছু সন্দেহজনক বস্তু রাডারে ধরা পড়লে যুদ্ধ বিমানটি থেকে বোমা নিক্ষেপ করা হয়। এছাড়া পালি জেলার কাছেও একই ধরনের একটি বেলুন পাওয়া গেছে। বার্মার জেলার পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। 67তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখন ভারতে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। তাই যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতের বিহার রাজ্যের বৈশালী শহরে বাসুদেব মন্দির ভাঙাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। সরকারি জায়গায় অনুমোদন ছাড়া মন্দির নির্মাণ করায় পুলিশ আদালতের নোটিশের প্রেক্ষিতে মঙ্গলবার তা ঘুরিয়ে দিতে গেলে মন্দিরে আসা ভক্তরা বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। এ দুপক্ষেরই কয়েকজন আহত হয়।
পরে স্থানীয়রা বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে পুলিশি অভিযানের বিরুদ্ধে স্লোগান দেয়। প্রজাতন্ত্র দিবসে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা দাবি করে মন্দিরটি বেসরকারি ভূমিতে নির্মাণ করা হয়েছে। অন্যদিকে পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা তাদের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এদিকে ভারতের মহারাষ্ট্রে নারীদের জন্য নিষিদ্ধ ঘোষিত শানি সিংনাপুর মন্দিরে প্রার্থনা করার অধিকার চেয়ে বিক্ষোভ র্যালি করেছেন বেশ কয়েকজন নারী বিক্ষোভকারী। মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচি। দেশটিতে নবনির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কয়েকদিন আগে তাদের মধ্যে এই সাক্ষাৎ হলো। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সরকারের কাছে নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়া দেশে নির্বাচন পরবর্তী শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। সোমবার এনএলডির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। আগামী 1 ফেব্রুয়ারি অং সান সুচির দল আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের নতুন পার্লামেন্টের দায়িত্ব নেবেন। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সুচি প্রেসিডেন্ট হতে পারছেন না। অর্থ কেলেঙ্কারির মামলা থেকে নাজিবকে অব্যাহতি দিয়েছে দেশটির প্রসিকিউটর। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 2013 সালের সাধারণ নির্বাচনে খরচ করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ওই 681 মিলিয়ন মার্কিন ডলার উপহার দিয়েছিল সৌদি আরব। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ও ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়াত সৌদি বাদশাহ আব্দুল্লাহ তাকে এই অর্থ উপহার দেন বলে জানায় সংবাদ মাধ্যম বিবিসি। ওই অর্থ কেবল ব্যক্তিগত ব্যবহারের জন্য সৌদি আরবের রাজপরিবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠিয়েছিল বলে জানান দেশটির অ্যাটর্নি জেনারেল। প্রধানমন্ত্রী নাজিব 2013 সালের আগস্টে সৌদি রাজপরিবারকে 620 মিলিয়ন ডলার ফেরত দেন বলেও জানান তিনি। উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচি ঠেকাতে চীনা সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পিয়ংইয়ং এর কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চীনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পারমাণবিক শক্তি হয়ে ওঠার যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তা দমন করতে বেইজিংকে ভূমিকা রাখতে হবে। বুধবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে কেরি আরও বলেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে চুক্তি স্বাক্ষরের বিষয়ে যুক্তরাষ্ট্রের অংশীদার হিসেবে চীনের ভূমিকার প্রশংসা করে একই ধরনের ভূমিকা পিয়ংইয়ং এর ক্ষেত্রেও আশা করেন বলে জানান কেরি। চীনের সাগরে চীনের বিতর্কিত দ্বীপ নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলেও জানান কেরি। দক্ষিণ চীন সাগরে একটি বিতর্কিত দ্বীপে ভ্রমণ করতে যাচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট মা এং-জিও। বৃহস্পতিবার তিনি দ্বীপটিতে ভ্রমণ করতে যাচ্ছেন। তাইপিং নামের এই দ্বীপটি ইতু আবা নামেও পরিচিত। তাইওয়ান চীন সহ বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্র দ্বীপটির মালিকানা দাবি করে আসছে। চীনের মিত্র হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মা এং-জিও দ্বীপটিতে ভ্রমণে যাচ্ছেন, তবে তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এ ভ্রমণে তার সঙ্গে কোনো প্রতিনিধি পাঠাবেন না। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, যুক্তরাষ্ট্রের অরিগনে সরকার বিরোধীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে নিহত এক বিদ্রোহী দলের নেতা এমন বান্ডি সহ অন্তত 4 জন আটক। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। গ্রিসের লেসবস দ্বীপে পৌঁছেছে প্রায় 500 অভিবাসীকে বহনকারী 12টি নৌকা। তবে তুরস্কের এজিয়ান সাগরে ডুবে মারা গেছে 31 অভিবাসী। এদিকে অভিবাসীদের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে ডেনমার্কের পার্লামেন্ট। ঝোড়ো আবহাওয়া আর সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে দুদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে গ্রিসে শরণার্থী অভিবাসীদের আগমন। মঙ্গলবার 500 অভিবাসী বহনকারী 12টি নৌযান গ্রিসের লেসবস দ্বীপে পৌঁছায়। তীরে পৌঁছানোর পর গরম কাপড় আর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সাহায্য করেন গ্রিসের উদ্ধারকর্মীরা। এই শরণার্থীরা নিরাপদে পৌঁছাতে পারলেও তুরস্কের এজিয়ান সাগরে ডুবে মারা গেছে তুরস্ক থেকে আসা 31 শরণার্থী। অভিবাসীদের বহনকারী নৌযানটি ডুবে যাওয়ার সময় গ্রিসের উদ্ধারকারী একটি জাহাজ কাছাকাছি থাকলেও মানব পাচারের দায়ে অভিযুক্ত হওয়ার আশঙ্কায় উদ্ধারকারীরা অভিবাসীদের সাহায্যে এগিয়ে যাননি বলে জানান উদ্ধারকারী দলেরই এক সদস্য।
তবে ভূমধ্যসাগরে লিবিয়া উপকূল থেকে একটি রাবারের নৌকা সহ 124 শরণার্থীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এই শরণার্থীরাও ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধারের পর অভিবাসীদের কোস্টগার্ডের একটি জাহাজে করে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে গত 4 দিনে ভূমধ্যসাগর থেকে 1211 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিরোধিতা সত্ত্বেও সরকারকে অভিবাসীদের সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতা দিয়ে একটি আইন পাশ হয়েছে ডেনমার্ক পার্লামেন্টে। পার্লামেন্ট সদস্যদেরই কেউ কেউ এ বিলের কড়া সমালোচনা করেছেন। ডেনমার্ক একটি শান্তিপ্রিয় আর সৌহার্দ্যপূর্ণ দেশ হিসেবে পরিচিত এবং সম্মানিত। এই বিল আমাদের সে সম্মান নষ্ট করেছে। ডেনমার্কের জন্য এটা ভয়ানক। মঙ্গলবার পাশ হওয়া এই নতুন আইনে অভিবাসীদের কারো কাছে 1340 ইউরোর চেয়ে বেশি সম্পদ থাকলে তাদের খাবার ও বাসস্থানের ব্যবস্থা করতে তা বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে ড্যানিশ সরকারকে। আফরোজ নিপা, সময় সংবাদ। এল নিনোর প্রভাবে পেরুর মধ্য দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ খরা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কাস্ট্রো ভিরেইনা এবং হুয়েতারা প্রদেশ। খরার প্রভাবে শুকিয়ে যাচ্ছে সেখানকার প্রায় 40টি লেক। সেই সঙ্গে পানির স্তর প্রায় 40 থেকে 50 মিটার নেমে যাওয়ায় দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। এছাড়াও প্রাকৃতিক ঘাসের অভাবে মারা যাচ্ছে গৃহপালিত জীবজন্তু। এদিকে এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়াতেও দেখা দিয়েছে তীব্র দাবদাহ ও খরা। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা গত 12 বছরের সর্বোচ্চ। সেনেগালে গেল এক সপ্তাহে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে 900 সন্দেহভাজনকে। তবে এদের সবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়নি। নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে এই উদ্যোগ নেওয়ার কথা জানায় সরকার। সম্প্রতি বুর্কিনা ফাসো ও মালিতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গেল বছরের নভেম্বরে মালির রেডিসন ব্লু হোটেলে আল কায়েদার হামলায় 20 জন নিহত হবার পর আবাসিক হোটেলগুলোতে নিরাপত্তা জোরদার করার কথা জানায় সেনেগাল। নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানোর কথা জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পর্যটকদের জন্য নিরাপদ তাদের দেশ। এর আগে আবাসিক হোটেলগুলোতে নিরাপত্তা জোরদার করা না হলে সেগুলো বন্ধের হুঁশিয়ারি দেয় সরকার। চীনা নববর্ষকে সামনে রেখে তাইওয়ানে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সামরিক মহড়া। এতে অংশ নেয় ব্ল্যাক স্নাইপার, F-16 সহ বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান। এ সময় বিমানগুলো দেশটির বেশ কয়েকটি অঞ্চল প্রদক্ষিণ করে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সামরিক বাহিনীর একটি মহড়া সরাসরি সম্প্রচারের পর এর পাল্টা জবাব হিসেবে এই মহড়ার আয়োজন করল তাইওয়ান। গত মাসে দেশটির পার্লামেন্ট নির্বাচনে স্বাধীনতাকামী দলের বিজয়ের পর এটি প্রথম কোনো সামরিক মহড়া। যদিও স্বাধীনতা অর্জনে যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে তাইওয়ানকে সতর্ক করে দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যে সরকার বিরোধী সশস্ত্র বাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বন্দুকযুদ্ধে এক বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI জানায়, ওই ঘটনায় বিদ্রোহী দলের নেতা এমন বান্ডি সহ অন্তত 4 জনকে আটক করা হয়েছে। মানুষের সাংবিধানিক অধিকার প্রাণী অধিকারের চাইতে ওপরে এই দাবি প্রতিষ্ঠার জন্য চলতি মাসের শুরুতে রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার একটি ভবন দখল করে নেয় তারা। সেই থেকে সরকারি বাহিনীর সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। অরিগন অঙ্গরাজ্যের বার্ন শহরের বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের এই ভবনটি দখল করে গত 2রা জানুয়ারি থেকে বিক্ষোভ করে আসছিল সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। তাদের অভিযোগ, সেখানকার খামার মালিকরা কর্তৃপক্ষের কাছে জমি বিক্রি করতে অস্বীকৃতি জানালে তাদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চড়াও হয়। ভয় এবং লোভ দেখিয়ে সরকারি কর্তৃপক্ষ তাদের থেকে জমি কেনার চেষ্টা করে বলেও অভিযোগ করে তারা। সরকারের অধিগ্রহণ বিরোধী এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন স্থানীয় খামার মালিক এমন বান্ডি। বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ সরকারি জায়গায় স্থানীয় খামার মালিকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করলে বান্ডি নিজেদের সম্পদ স্বাধীনভাবে ব্যবহারের দাবি জানায়। খামার ফিরিয়ে দেওয়ার দাবিতে তিনি কয়েকবার সরকারের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এদিকে সরকারি কর্মকর্তাদের অভিযোগ, বিদ্রোহীরা বন্যপ্রাণী শিকারের পাশাপাশি আগুন ধরিয়ে বনভূমির ক্ষতি করছে। এই আচরণকে কর্তৃপক্ষ ধ্বংসাত্মক বলে মন্তব্য করলেও বিদ্রোহীদের দাবি তারা সশস্ত্র হলেও সহিংস নয়। মঙ্গলবার বিদ্রোহী নেতা বান্ডি একটি কমিউনিটি বৈঠকে অংশ নিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে তাদের গতিরোধ করে 5 জনকে আটক করে। পরে বার্নস ও অ্যারিজোনা থেকে আরো 3 জনকে আটক করা হয়। চাকরি থেকে সরে দাঁড়াতে সরকারি কর্মকর্তাদের হুমকি দেয়া ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার কারণে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ওই মহাসড়কের 25 মাইল এলাকা ও আহতদের যে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেটি ঘেরাও করে রেখেছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। চলে গেলেন হলিউডের প্রখ্যাত অভিনেতা দ্য গডফাদার খ্যাত অ্যাবে ভিগোডা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। 1972 সালে গডফাদার ছবিতে সিলভাস্টার টেসিও এর চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে সবার নজর কাড়েন ভিগোডা। এর 2 বছর পর গডফাদার 2 ছবিতে অভিনয় করেন তিনি। গত প্রায় 30 বছর ধরেই নানা সময়ে নানা মাধ্যমে ভিগোডার মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়িয়ে আসছিল। অবশেষে মঙ্গলবার সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমান ভিগোডা। বার্লিনে আয়োজিত ফ্যাশন সপ্তাহ 2016-তে অংশ নেন তাইওয়ানের নকশাকাররা। তাদের সৃষ্ট কর্ম মুগ্ধ করে বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের। সপ্তাহব্যাপী এ উৎসব চলবে আগামী 28 জানুয়ারি পর্যন্ত। নিজেদের অর্জিত জ্ঞান বিনিময় আর ফ্যাশন বিষয়ে বিশ্বমানের জ্ঞান অর্জন করতে বার্লিনের এই ফ্যাশন সপ্তাহে ভিড় করেছেন দেশ বিদেশের ফ্যাশন প্রেমীরা। নিজেদের সৃষ্টিকর্মগুলো উপস্থাপন করতে হাজির হয়েছেন তাইওয়ানের ভবিষ্যৎ নকশাকাররাও। বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের তত্ত্বাবধানে ডিজাইন করা শিখছেন তাইওয়ানের শিজিন। সপ্তাহে নিজেদের নকশা করা পোশাকগুলো তুলে ধরেন তারা। নবীন এই নকশাকারদের সৃজনশীলতার প্রশংসা করলেন তাইওয়ানের ফ্যাশন বিষয়ক শিক্ষক গ্রেস শিয়ে সহ অস্ট্রেলিয়ার অধ্যাপক গ্রাহাম লং এবং নিউজিল্যান্ডের সহকারী অধ্যাপক রা থমসন। আগের চেয়ে এখনকার শিক্ষার্থীরা অনেক বেশি সাহসী আর উদ্যমী। আমরা নতুন কিছু তৈরির চেষ্টা করছি। আমরা শিক্ষার্থীদের আরো সৃজনশীল কাজ করতে উৎসাহ দেই। একটি ছোট রাষ্ট্র হিসেবে কাজের মাধ্যমে ধীরে ধীরে তাইওয়ান এগিয়ে যাবে। আমি মনে করি তাইওয়ানের শিক্ষার্থীরা নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারে। তারা উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা বিকাশেও এগিয়ে যাবে। আমরা শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত করতে চাচ্ছি। এরই একটি অংশ বার্লিন ফ্যাশন সপ্তাহে অংশ নেওয়া। গদবাঁধা নকশার চেয়ে তাইওয়ানের নকশাগুলো অনেক বেশি বৈচিত্র্যময় আর রঙিন বলেও মন্তব্য করেন গ্রেস শিয়ে। প্রশিক্ষণার্থীদের তৈরি করা পোশাকগুলোর বৈচিত্র্যময় এই নকশার নাম দেওয়া হয়েছে প্র্যাক্সিস। প্রতিনিয়ত চারপাশে যা ঘটছে তার প্রতিফলন রয়েছে পোশাকগুলোর নকশায়। এই উৎসবে অংশ নেওয়ার মাধ্যমে অন্যান্য দেশের নকশাগুলোর সমন্বয়ে নতুন নকশার উদ্ভাবন করা সম্ভব হবে বলে মনে করেন তাইওয়ানের এই নবীন ফ্যাশন ডিজাইনাররা। আফরোজ নিপা, সময় সংবাদ। দর্শক, রাজধানীর পল্টনের তোপখানা রোডে সরকারি কলেজের শিক্ষকরা এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছেন। আমরা সরাসরি চলে যাব সেখানে। যেটা ছিল যে মাননীয় মুখ্য সচিব মহোদয় এবং সচিব মহোদয়, শিক্ষা সচিব মহোদয় আমাদেরকে ডেকেছেন এবং আশ্বাস দিয়েছেন যে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। তার মধ্যে অধ্যাপকদের যে সবাইকে তৃতীয় গ্রেডের দাবি আমাদের, সেই দাবিটা দ্রুততম সময়ের মধ্যে তিনি বাস্তবে রূপায়িত হবে এই আশ্বাসটা তিনি দিয়েছেন এবং আমরা আশা করি যে হ্যাঁ, এটা সম্ভব, এটা দ্রুততম সময়ের মধ্যেই এটা সমাধান করা সম্ভব এবং অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে সেটা হ্যাঁ আজকে থেকে যেহেতু স্থগিত করছি, সুতরাং কালকে থেকে আমাদের সবাই ক্লাসে ফিরে যাবে এবং ক্লাস নিব। তবে ফেব্রুয়ারি পর্যন্ত, আমরা ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত দেখব, তারপরে আমাদের দাবি কতটা পূরণ হলো সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব আমরা। জি জি। দর্শক, রাজধানীর পল্টনে তোপখানা রোডে সরকারি কলেজের শিক্ষকরা সংবাদ সম্মেলন করলেন। আমরা সরাসরি এতক্ষণ সেখানেই ছিলাম। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে মানিকগঞ্জ জেলা। এই মুহূর্তে দর্শকের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সৌমিত্র শুভ্র। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
1971 সালের মহান মুক্তিযুদ্ধে মানিকগঞ্জের যে মানুষরা আত্মাহুতি দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে যে স্তম্ভ রয়েছে সেই স্তম্ভটি যেখানে অবস্থিত বিজয় মেলা মাঠে, সেখানে আজকে দর্শকদের কাছে হাজির হয়েছে সময় সংবাদ। দর্শকের প্রতিক্রিয়া জানতে সময় সংবাদের 5 বছর পূর্তি উপলক্ষে তারা এসেছে। মানিকগঞ্জে যেই জনপদ বারোভিয়াদের স্মৃতি বিজড়িত এবং পদ্মা যমুনা বিধৌত জনপদে তারা জানতে এসেছে দর্শকদের মতামত, সময় সংবাদের 5 বছরে তাদের মূল্যায়ন এবং ভবিষ্যতে সময় সংবাদের উদ্দেশ্যে তাদের পরামর্শ। দর্শকরা এখানে রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছি। আপনার কাছে জানতে চাইবো, সময় সংবাদ গত 5 বছরে কি আসলে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে আপনাদের কাছে? সময় টেলিভিশন আসলে আমাদের গণমানুষের টিভি। এটা আমাদের বিশেষ করে আমাদের যে নিউজগুলো আমাদের ডোর টু ডোর পৌঁছে দিতেছে। বিশেষ করে আমাদের এই সংবাদ মাধ্যমগুলো সময় টেলিভিশন যেভাবে আমাদের এগিয়ে যাচ্ছে তা আমাদের গণমানুষের কথা বলে, এবং কি এভাবে যদি সময় টিভি এগিয়ে যায় তাহলে আমাদের গণমানুষের কথাগুলো দেশের মানুষ সবাই জানতে পারবে, এবং কি এতে আমাদের দেশের সমস্যাগুলো সমাধানের একটা সুপথ এগিয়ে আসবে। আপনাকে ধন্যবাদ। একজন দর্শক বলছিলেন সময় সংবাদ নিয়ে তারা প্রত্যাশার কথা, সময় সংবাদের প্রতি শুভকামনা জানাচ্ছিলেন। এখানে আরো দর্শকরা রয়েছেন, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা রয়েছেন। আপনাদের কাছে যদি জানতে চাই যে সময় সংবাদ তরুণ প্রজন্মের যেসব স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ, যেই সংবাদগুলো তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে কতখানি আসলে তুলে ধরতে পেরেছে? সময় সংবাদ যেটা করতে পেরেছে সেটা হচ্ছে আমরা সরাসরি লাইভ শোগুলো যেগুলো দেখি এগুলো তো আমাদের খুব ভালো লাগে, এবং 24 ঘন্টার খবরগুলো আমাদের খুব ভালো লাগে। আর শিক্ষামূলক যে ব্যবস্থা এগুলোকে আরো ভালোভাবে প্রচার করার জন্য সময় সংবাদকে অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো কোনো ধরনের সমালোচনা বা কোনো পরামর্শ যদি থাকে আমাদের জন্য। সমালোচনা বলতে সময় সংবাদের সংবাদটা ভালো লাগে আর কি। যদি আরেক মানে সময় সংবাদের ভিতরে যদি আপনার অ্যাডটা যদি প্রচার একটু যদি কম করতেন আর কি, অ্যাডটার সময়টা ব্যাপ্তিটা একটু বেশি হয়ে যায়। আপনার জন্য এবং দর্শকদের জন্য জানিয়ে রাখি যে আমাদের 2টি বুলেটিন রয়েছে, দুপুর 2টার দুপুরের সময় এবং বিকেল 5টার 2টি বিরতিহীন সংবাদ রয়েছে। সেই সংবাদগুলোতে আপনারা বিরতি ছাড়াই টানা সংবাদ দেখতে সক্ষম হবেন। আপনার কাছে জানতে চাইবো, আপনি আরেকজন তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছেন, সময় সংবাদ কতটুকু আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? আমি সর্বপ্রথমেই সময় সংবাদকে ধন্যবাদ দিয়ে যাচ্ছি। গত 30শে ডিসেম্বর যে পৌরসভা নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় টিভি যে পারফরমেন্স তারা দেখিয়েছে বা তাদের যে সংবাদ উপস্থাপনা ছিল, সেটার জন্য আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। ইউসুফ ভাই ছিল বা অন্যান্য যারা ছিল, তারা খুবই বস্তুনিষ্ঠ সংবাদ করেছে। তারা কোনো মানে প্রশাসনের চাপ থাকা সত্ত্বেও তারা অনেক কিছু করতে পারেনি, যেটা খুব ভালো ছিল। আর আপনাদের প্রতি আরেকটা হচ্ছে আমাদের যে ইদানিং বেশ কিছু ইয়েতে দেখা যাচ্ছে যে প্রশাসন বা ধন্যবাদ। বলছিলেন একজন দর্শক, এবং আরো বেশ কয়েকজন দর্শক রয়েছেন, এখানে একজন আইনজীবী রয়েছেন। আপনার কাছে যদি জানতে চাই যে আপনাদের এই জনপদের যে কোন কোন খবরগুলো, অনেকগুলো খবর আমরা তুলে এনেছি, তবে যদিও দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগই সড়ক দুর্ঘটনার খবর উঠে এসেছে, আর কি কি খবর আমরা তুলে আনতে পারি আপনাদের এই জনপদ থেকে? ধন্যবাদ সময় টেলিভিশনকে। আসলে উপদেশ দেবার মতো তেমনের সময় টেলিভিশন 2010 সন থেকে অদ্যাবধি পর্যন্ত যে বস্তুনিষ্ঠ সংবাদ পেশ করে থাকে, অত্যন্ত আমি মনে করি টেলিভিশনে স্যাটেলাইট যুগে সময় টেলিভিশন একটা আজকের দিনে সংবাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা চ্যানেল। আর সেখানে আমরা উপদেশ দেওয়া, তবে এডুকেশনাল কিছুই, এবং আমরা মানিকগঞ্জ জেলা ঢাকার অত্যন্ত কাছে হওয়া সত্ত্বেও আমাদের কমিউনিকেশন কিছুটা আছে। সময় টেলিভিশন যদি সেদিকে কিছু দৃষ্টি দেয়, যেমন আমরা দেখেছি যে গত যে পাটুরিয়ার যে দুর্ঘটনাটা, সেই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমরা সময় টেলিভিশনে দেখতে পেয়েছি। এবং আমার পূর্ববর্তী বক্তব্য বলে গেছে নির্বাচনের ব্যাপার বা অন্যান্য, যে সময় টেলিভিশন অত্যন্ত দ্রুততার সাথে দৃষ্টতার সাথে সময় উপযোগী, মানে আজকের সময়টা সময় টেলিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পারফরম্যান্স রেখেছে। আপনাকে ধন্যবাদ। একজন দর্শক বলছিলেন তার সময় সংবাদ নিয়ে তার মূল্যায়ন। আপনার কাছে যদি জানতে চাই যে আমরা আসলে একটু ভিন্ন ধরনের উপস্থাপনার চেষ্টা করি, সংবাদ উপস্থাপনার, এইটা কেমন লাগে আপনাদের কাছে? আমরা কি আসলে যেই গতানুগতিক ধারা তার থেকে বাইরে আসতে পেরেছি? হ্যাঁ, সময় টিভিকে তো অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ এটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, আর এর একটা তো ভিন্নতা থাকে, স্পেশালিটি থাকে সময় টিভি। তবে আশা করব সামনের দিকে আরো সময় টিভি আরো উত্তরোত্তর আরো আপডেট সংবাদ দিবে, এটা আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যদি জানতে চাই, আমরা চেষ্টা করি বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের খবর বের করে আর একই সঙ্গে সরাসরি সম্প্রচারের চেষ্টা করি। আসলে আমরা কোন জায়গাটায় আসলে বেশি সফল আসলে, বা কোন জায়গাটায় ব্যর্থ, কেন আপনার মূল্যায়ন? আমি আসলে ব্যর্থ কোনটা সেটা বলে নিরুৎসাহিত করতে চাচ্ছি না। আপনারা সময় টিভি অত্যন্ত সময় উপযোগী একটা টিভি, এবং বাংলাদেশে
টিভি চ্যানেল মিডিয়াগুলির মধ্যে প্রথম সারির একটা টিভি চ্যানেল। আমরা সবসময় এটা জনপ্রিয় আমরা দেখি। তবে আমি মনে করি যে ক্রাইম রিপোর্টগুলি এবং দুর্নীতি বিরোধী যেসব রিপোর্টগুলি আপনারা দেখেন, এটা অত্যন্ত জরুরি এবং এটা খুব কাজ দিচ্ছে। এটা সমাজে যেমন প্রয়োজন তেমন আপনাদের সাপোর্টে কিন্তু অনেক পরিবর্তন আসছে বিগত দিনতে। তা আমি মনে করি যে এটার উপর আরও একটু জোর দেওয়া উচিত, যে দুর্নীতির বিরুদ্ধে এটা জোর দেওয়া উচিত আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। একজন দর্শকের মন্তব্য শুনছিলাম এবং আরেকজন দর্শকের কাছে যাচ্ছি। মানিকগঞ্জে যেসব সংবাদগুলো আমরা আসলে তুলে আনার চেষ্টা করি, সেগুলোতে কি আপনার কোনো ধরনের পরামর্শ থাকবে যে আমরা আসলে আরো ভালোভাবে মানিকগঞ্জের সংবাদ কিভাবে পরিবেশন করতে পারি? মানিকগঞ্জটা ঢাকার অতি নিকটবর্তী, রাজধানীর নিকটবর্তী হওয়া সত্ত্বেও এখানে নানান সমস্যা এখনো রয়ে গেছে। যেমন যোগাযোগ সমস্যা খুবই প্রকট। এখানে একটা রেল লাইন হতে পারে। তারপর এই মানিকগঞ্জ পৌরসভাও দীর্ঘদিন ধরে অবহেলিতই বলা চলে। কাজে এই পৌরসভাটার যে অনেকগুলি সমস্যা আছে, এখানে একটা খাল আছে সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তারপরে রাস্তাঘাট নাই বললেই চলে। ইদানিং কিছু কিছু হচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলি এই সময় টেলিভিশন যদি তুলে ধরে, আপনার সমস্যা তুলে ধরছেন, আরও যদি তুলে ধরেন তাহলে আমার মনে হয় আরও সমস্যা, যেমন অসাম্প্রদায়িক ভাবধারায় এই সময় টিভি যেভাবে এগিয়ে চলছে এবং জননেত্রী শেখ হাসিনা যেভাবে এই প্রোগ্রাম এই দেশটাকে উন্নয়নের দিকে নিচ্ছেন, আমার মনে হয় তার সাথে পাল্লা দিয়েই এই সময় টিভি এগিয়ে যাচ্ছে এবং একটা সমাধানের দিকে এটা। আপনাকে ধন্যবাদ। একজন দর্শক বলছিলেন আসলে অবকাঠামোগত যে উন্নয়ন যে প্রক্রিয়া রয়েছে মানিকগঞ্জে, সেটির দিকে যাতে আসলে আমরা জোর দিয়ে আরো বেশি দৃষ্টি দেই। আরো অনেক দর্শক রয়েছেন, তাদের কাছে একটু জানতে চাইবো যে সময় সংবাদ যে সবার আগে সবশেষ খবর দেওয়ার চেষ্টা করে, সেই খবরের ওপর আপনারা কতটুকু আস্থা রাখতে পারেন? সময় সংবাদ আমাদের কাছে অতি জনপ্রিয়, কারণ সময় সংবাদ গণমানুষের কথা বলে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা বলে, আমাদের মুক্তিযোদ্ধার কথা বলে। প্রতিনিয়তই মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার, বদ্ধভূমি, শহীদ মিনার, যা যা মুক্তিযোদ্ধাদের প্রত্যেকটা প্রোগ্রামই আমরা সময় সংবাদ দেখতে পারি। এই জন্য আমরা মানিকগঞ্জের মুক্তিযোদ্ধারা অত্যন্ত আনন্দিত এবং খুশি। এবং আপনাদের এই সময় সংবাদ আরো বেগবান হোক, পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করুক, এটাই। আপনাকে ধন্যবাদ। সবাই প্রশংসা করছিলেন, কিন্তু যদি কোনো সমালোচনা থাকে যেটা আসলে আমাদের পথ চলাকে আরো সূক্ষ্ম করবে এবং আরো আসলে নির্ভুলভাবে আমরা সংবাদ প্রচার করতে পারবো, কোন ধরনের পরামর্শ? দুর্নীতি এবং সন্ত্রাসজনিত যে সমস্ত নিউজগুলো আপনারা করেন, তার ফলো আপগুলো আপনাকে দিতে হবে বেশি করে। আর আমার একটি ভালো কথা না বললেই নয়, হেফাজতের যে অনুষ্ঠানটির সময় যে টেলিকাস্ট করেছিল লাইভ, সেটি আমাদের কাছে একটা ঐতিহাসিক হয়ে থাকবে। আর আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, মানিকগঞ্জ যে নদীমাতৃক, নদী এবং কৃষির দেশ মানিকগঞ্জ, সেই নদী যাতে রক্ষা হয়, কৃষি যাতে রক্ষা হয়, তার জন্য সময় মানিকগঞ্জকে তুলে ধরবেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য। দর্শক শুনছিলেন, তিনি বলছিলেন আসলে আমরা বিভিন্ন সময়ে যেসব তথ্য প্রচার করছি তাদের যে মন ছুঁয়ে গেছে সেটা আমরা জানতে পারছিলাম। মানিকগঞ্জ থেকে যিনি আমাদেরকে সবার আগে সবশেষ খবর পাঠিয়ে থাকেন, দর্শকের কাছে তুলে ধরেন, সেই মোহাম্মদ ইউসুফ আলী আমাদের সঙ্গে রয়েছেন। তার কাছে একটু জানতে চাইবো, ইউসুফ ভাই, মানিকগঞ্জের সংবাদ প্রচারের ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে বেশিবার উঠে এসেছে বলে আপনার মনে হয়? এটা ঢাকার মহাসড়কের যে দুর্ঘটনাগুলো সেগুলো চলে আসছে। অন্যদিকে এটা পাটুরিয়া ঘাট, পাটুরিয়া দৌলতদিয়া যে নৌপথ আছে সেখানে, আর কিছু আছে আপনার হচ্ছে যেমন সিঙ্গার এর যে মার্ডারগুলা বা অন্যান্য বিষয়গুলো চলে আসছে, যেমন এগুলা বেশি চলে আসছে আর কি। আচ্ছা, কোনো ধরনের সীমাবদ্ধতা রয়েছে কিনা যেগুলো আসলে পূরণ করা দরকার? আচ্ছা, মানিকগঞ্জে হচ্ছে 7টা উপজেলা, তার মধ্যে 3টা উপজেলা হচ্ছে দূরত্ব অনেক বেশি। এখানে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনার সাথে যাইতে একটু সময় লাগে, তবে এখানে নেটের একটু সমস্যা আছে। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন মানিকগঞ্জ প্রতিনিধির কথা, মোহাম্মদ ইউসুফ আলী। তো আমাদের দর্শকের কাছে যে যাত্রা, সেই যাত্রা আগামীকাল সকাল 11টার সংবাদের শুরুতে আমরা যাব পাবনায় এবং সেখান থেকে জানাবো দর্শকদের মতামত। তো দেখা হচ্ছে কাল সকালে পাবনায়। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।
দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে দর্শকের কাছের যাত্রায় আজ মানিকগঞ্জ জেলায় দর্শকদের মতামত নিচ্ছিলেন আমাদের সহকর্মী সৌমিত্র শুভ্র। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সিরীয় কুর্দিদের আমন্ত্রণ জানালে জেনেভা বৈঠক বর্জনের হুমকি তুরস্কের। এবার আঙ্কারার বিরুদ্ধে আইএসের তেল কেনার অভিযোগ তেল আবিবের। পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা আরও বাড়বে, অভিমত মুনের। জাতিসংঘ ফিলিস্তিনি সন্ত্রাসীদের সমর্থন করছে, মন্তব্য নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে ইরানের প্রতি পোপ ফ্রান্সিসের আহ্বান। রুহানি বললেন, অর্থনৈতিক উন্নয়নেই জঙ্গিবাদ থেকে মুক্তি মিলবে। এবং মার্কিন নাগরিকের দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়ায় বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সংক্রমণ ঠেকাতে ব্রাজিলে 2 লাখ সেনা মোতায়েন। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।